তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরএস আরএস খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করা কতটুকু যৌক্তিক? দেখুন, আরএস কথাটা কিন্তু পূর্বের থেকেই আমরা জানিয়ে আসতেছি যে সিএসের পরপরেই কিন্তু আরএস কথাটা সবার মুখে মুখে কিন্তু এই আরএসটাকে এখন কিন্তু অনেকেই বুঝায় যে আরএস বলতে আপনারা কি বুঝান। এখন কিন্তু আরএস কথাটার অর্থ যেটা বর্তমান বিডিএস খতিয়ান হয়েছে, যদিও বা বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে, কিন্তু এটাকেই কিন্তু এখন আরএস বলা হচ্ছে। আর তখনকার সময় কিন্তু সিএসের পরে কিন্তু ছিল এসএ খতিয়ান। এটাকেই মানুষ মনে করেন যে আরএস বা এসএ খতিয়ান, এসএ খতিয়ান আলাদা, এসএ খতিয়ান আলাদা, আরএস খতিয়ান আলাদা। এখন কিন্তু বর্তমান আরএস এটাকেই বুঝায়। তা যাই হোক, পূর্বেও যদি আপনারা এই বর্তমান বিডিএস খতিয়ান ছাড়াও যদি আরএস খতিয়ানে আপনাদের নামভুক্ত থেকে থাকে, তাহলে পরে এই খতিয়ানভুক্ত আরএস খতিয়ানভুক্ত দিয়ে মালিকানা দাবি করাটা কতটুকু, জমিনের মালিকানা অর্থাৎ জমিনের মালিকানা দাবি করা কতটুকু যৌক্তিক? এর পিছনে অনেক কারণ রয়েছে। কেননা আপনি আরএস দিয়ে জমি ক্রয় করেছেন, কিন্তু আরএসের পূর্বে আপনার যখন জমিটা ক্রয় করলেন, সেই পূর্বের মালিক কে ছিল? এই আরএস দিয়ে যে আপনি জমিটা ক্রয় করলেন, সেটাই 1% জমিনেই হোক, 100 বিঘাই হোক, 10% হোক বা 3 বিঘাই হোক, যতটুকুই জমির পরিমাণ আপনি ক্রয় করে থাকেন না কেন, আপনি যদি ক্রয় করে থাকেন, রেস্ট্রিকৃত দলিল করে থেকে থাকেন, আরএস খতিয়ান যে আসলে সে আরএসের মালিকটা, আরএসের সে কি মূল মালিক? সিএস থেকে তার নামে আরএস হয়েছে, না আপনার মনে করেন তার পুরো বংশধর চলে গিয়েছে, শুধু আপনি আরএস দিয়ে কিনেছেন, আপনার হাতার নিজে সিএস খতিয়ান কার, অর্থাৎ গোট থেকে আপনাকে ধরতে হবে যে সিএস খতিয়ান কার ছিল রহিমউদ্দিন, তার ছেলের নাম কি করিমউদ্দিন। করিমউদ্দিনের কাছ থেকে আপনি আরএস যখন হয়েছে, তার এই আরএস বলে তার নামে হয়তো হয়েছে, এই আরএস বলে আপনি জমিটা ক্রয় করেছেন। তো এটাই আমি বলতেছি যে আরএস বলে যে আপনি জমিটা ক্রয় করলেন, এই ক্রয় করার পরে এই জমিটা আপনারা যে দাবি করতেছেন বা আপনারা মালিকানা দাবি করতেছেন, কতটুকু এটার যুক্তিকতা অর্থাৎ কতটুকু যৌক্তিক? শোনেন, একটাই বিষয়, সেটা হচ্ছে কি, এই আরএস যদি পূর্বের বংশধরের কাছ থেকে পর্যায়ক্রমে আরএস চলে যাচ্ছে, এসে চলে যাচ্ছে, আরএস অনুযায়ী আপনি সেই ধারাবাহিকতা অনুযায়ী আপনি জমিটা ক্রয় করেছেন, তাহলে আপনি ওই যে নাম্বারে বা যে দাগ নাম্বারে আপনার জমিটা ক্রয় করেছেন, খতিয়ান নাম্বার আরএস খতিয়ান যাই হোক, 301 হোক, 300 হোক, 200 হোক, যেটা একটা খতিয়ান নাম্বার আছে, ওই খতিয়ান নাম্বারের আন্ডারে আপনার হয়তো দেখা যাবে যে 203 দাগে আপনি জমি ক্রয় করেছেন, 204 দাগেও জমি ক্রয় করেছেন, দুটাই আপনি হাল দখলে দীর্ঘদিন থেকে আপনি ভোগ দখলকারী খাচ্ছেন। কিন্তু আপনার এই আরএসটা যদি দেখা যায় যে পূর্বের মালিকের সঠিক লোকের কাছ থেকে ধারাবাহিকতা না নিয়ে থাকেন, তাহলে কিন্তু এই আরএস মালিক যদি কোনো দিন আইনের আশ্রয় নেয়, তাহলে কিন্তু আপনাকে বিবাদী করিয়া, সে বাদী করিয়া কিন্তু বলতে পারে যে আমার যে আপনার বাপের সম্পত্তি আমার কিনছেন না, কার কিনছেন, আপনি কীভাবে সম্পত্তিতে কার কাছ থেকে ক্রয় করলেন, এটা কিন্তু বলতে পারে। তখন যদি আপনার এই যে ধারাবাহিকতা পূর্বের থেকে ঠিক থেকে থাকে, তাহলে কিন্তু আপনার জমিতে টিকবে। নাহলে কিন্তু আদৌ কিন্তু কেসের মাধ্যমে গেলে যদি আপনি কোনো পেপারস না দেখাতে পারেন, ধারাবাহিকতা না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার জমিটা আদৌ আদালতে গেলে পরে পর্যায়ক্রমে যখন জাজ সাহেবে জাস্টিফাই করবে, এটা পর্যায়ক্রমে যখন পর্যালোচনা করে দেখবে যে প্রথম সিএস কার খতিয়ানে ছিল, আরএস বা এসএ খতিয়ানে কার নামে আছে, এবং তার বংশধরকে বা তার ওয়ারিশকে, সেই মূল্যে যদি আপনি সঠিকভাবে ক্রয় করে থাকেন, তাহলে কিন্তু আপনি আরএস খতিয়ান দিয়ে জমির মালিকানাটা কতটুকু যৌক্তিক, যে কথাটা বলছি, তখন কিন্তু একদম 100% যৌক্তিক মালিকানা দাবি করাটা। আর যদি আপনি পর্যায়ক্রমে যদি দেখা যাচ্ছে যে আপনার ধারাবাহিকতা ঠিক নেই, তাহলে কিন্তু আপনার এই আরএস খতিয়ান দিয়ে জমিনের মালিকানা আপনি কোনো দিনই দাবি করাটা আপনার যৌক্তিগত হবে না, যৌক্তিক হবে না কোনো দিনই। কেননা আপনি শুধু আরএস দেখিয়ে ক্রয় করছেন, আপনি জমি সম্বন্ধে কিছু জানেন না। কেননা বাংলাদেশের লোকের কিন্তু জমি সম্বন্ধে ধ্যান ধারণা বা জ্ঞান খুবই সীমিত, যার জন্যেই এই আরএস দিয়েই খালি শুধু মালিকানা দাবি করলেই হবে না। কেননা আপনার পূর্বের যে আপনার পেপারসগুলেন আছে, শক্ত পেপারসগুলেন, সিএস থেকে শুরু করে এসএ খতিয়ান থেকে শুরু করে ধারাবাহিকতা হিসাবে যদি আপনি ক্রয় করে থেকে থাকেন বা সেটা সঠিক হয়ে থাকে, সঠিক মালিকের কাছ থেকে নিয়ে থেকে থাকেন, তাহলে কিন্তু আপনার আরএস দিয়ে আপনাকে কেউ ওখান থেকে নড়াতে পারবেন না। তাই আমি বলি যে আপনারা শুধু আরএস খতিয়ান বলে জমি কোনো সময়ের জন্য ক্রয় করবেন। যদি আরএস খতিয়ানের মালিক আপনি যার কাছ থেকে ক্রয় করতেছেন, সে যদি
তার বাপের পৈতৃক সম্পত্তি হয়ে থাকে তার নামে আরএস হয়েছে অথবা তার বাপের নামে আরএস হয়েছে, ওই মূলে অরিস সূত্রে হয়তো তার ছেলে রহিমের ছেলে করিমউদ্দিন হয়তো মালিক, তার কাছ থেকে যদি আপনি নিয়ে থাকেন, কিন্তু তার যদি আরও 3 জন ছেলে থাকে, আপনার কতটুকু অংশ কিনেছেন এবং কতটুকু পরিমাণ জমি কিনেছেন এবং যার কাছ থেকে ক্রয় করতেছেন তার কতটুকু অংশ ওই খতিয়ানভুক্ত কতটুকু অংশ টেকে। আপনাদের দেখা যাচ্ছে যে 1 বিঘা জমি টেকে 1 বিঘার বেশি ওয়ারিশ যদি তার থেকে থাকে 2 জন ভাই বা 2 জন বোন, আপনার যদি দেখা যায় 1 বিঘা জমি আপনার টিকবে, আপনার ওই 1 বিঘায় আপনার টিকবে। যদি আপনি 2 বিঘায় ক্রয় করে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করেছেন, কেননা তার সম্পত্তি ভাবে সে 1 বিঘা 33% সমান 1 বিঘা আরএস খতিয়ান অনুযায়ী, কিন্তু আপনি ক্রয় করেছেন দেখা যাচ্ছে যে 2 বিঘা, কিন্তু আপনার সঠিকভাবে যদি নির্ণয় করা যায় তাহলে কিন্তু টিকবে আপনার ওই দাগে জমি 1 বিঘা। তাই আরএস দিয়ে জমি কেনার পূর্বে এই জিনিসগুলো সতর্কতা থাকা সবারই দরকার। তাই আমি আপনাদেরকে আবারও বলছি যে শুধু আরএস খতিয়ান দিয়ে আপনারা জমি ক্রয় করবেন না, পূর্বের জমিগুলোর ধারাবাহিকতা ঠিক থেকে আপনারা ক্রয় করবেন, করার পর যদি সেটা সঠিক হয়ে থাকে তাহলে সেই পরিপ্রেক্ষিতে আপনি তখন কেনার পরে আপনি আপনার নামজারি করে নেবেন। নামজারি করে নেওয়ার পর আপনি খাজনা দিবেন, দিয়ে আপনার ওই খতিয়ানভুক্ত থেকে হোল্ডিং নাম্বার আপনার পড়ে যাবে, আপনার আলাদা হয়ে আসবে, তখন আর ওই জমিটার মধ্যে কোনো ভেজাল আপনার ভেজাল বলতে বা কোনো ত্রুটি বলতে কোনো কিছুই থাকবে না, তখন আপনার কিন্তু স্বচ্ছ হয়ে গেলেন, আর কারণ আপনার সরকারকে খাজনা দিলেন। তাই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সবসময় যোগাযোগ করবেন এবং এই ধারাবাহিকতা হিসেবে আপনার সার্বক্ষণিক আমার এই ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের যদি কোনো কিছু বলার প্রয়োজন হয় বা জানার প্রয়োজন হয় সরাসরি আমাকে টেলিফোনও করতে পারেন অথবা আপনার মেসেজ করে পাঠাতে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।